সকলকে। ক্যামেরার সামনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি নাট্যশিল্পী এবং নাট্য পরিচালক, অভিনেতা, নির্দেশক সকলেই একত্রে শ্রী রঞ্জন রায়। ক্যামেরার এপারে আমি অতি অকিঞ্চিত একজন মানুষ, তাই আমার পরিচয় সেভাবে গুরুত্বপূর্ণ নয়। আজকে আমরা শ্রী রঞ্জন রায়কে পেয়েছি এবং এই বিশেষ ইন্টারভিউটা করার একটাই কারণ, ওর সাথে আমার বিভিন্ন সময় অভিনয় এবং অভিনয় সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেটা শুধুমাত্র থিয়েটার নয়, সেটা শুধুমাত্র সিনেমা নয়, বিভিন্ন অভিনয় বিষয়কে নিয়ে আলোচনা হয়েছে। তো এবং সেই আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছি যে অভিনয় এবং পার্টিকুলারলি থিয়েটার নিয়ে ওনার বিশেষ একটি দর্শন রয়েছে। এবং যেহেতু আমার মনেও থিয়েটার নিয়ে প্রচুর কোয়েশ্চেন রয়েছে, বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে, তাই জন্য আমার কোয়েশ্চেনগুলো ওনার সাথে ভাগ করে নেয় এবং ওনার আনসারগুলো, ওনার উত্তরগুলো বা ওনার ভাবনা চিন্তাগুলো সকলের সাথে শেয়ার করে নেওয়ার জন্যই এই ভিডিওর অবতারণা। তো সেই হিসেবে আমার প্রথম কোয়েশ্চেন থাকবে রঞ্জনবাবুর কাছে যে থিয়েটারের ইতিহাস, বিশ্ব থিয়েটারের ইতিহাস এবং বাংলা থিয়েটারের ইতিহাস কোনোটাই খুব কম সময়ের নয়, বহু শতাব্দীর, বহু হাজার বছরের প্রাচীন। এবং বিভিন্ন যুগে, বিভিন্ন শতকে বিভিন্ন মানুষ অভিনয় এবং পরিচালনা করেছেন, নির্দেশনা করেছেন, বিভিন্ন বিষয়কে সামনে রেখে, বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে তারা থিয়েটার করেছেন, মানুষের সামনে থিয়েটারকে নিয়ে এসেছেন, কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র বিনোদনের জন্য। আজকের দিনে দাঁড়িয়ে যখন বিনোদনের এতগুলো মাধ্যম রয়েছে, সেখানে দাঁড়িয়ে এই প্রাচীন বিনোদনের এবং গল্প বলার একটা মাধ্যম কতটা রেলেভেন্ট, কতটা মানুষের জন্য উপযোগী, সেই নিয়ে আপনার কি ধারণা? শোনো, এখন বিষয়টা হচ্ছে যে ইতিহাস তো আমাদের ওই পূর্বজীবনের কথাগুলো বলে, আগে কি ঘটে গেছে সেটা বলে। সমাজে যেমন মানুষের বিবর্তন ঘটেছে, সামাজিক বিবর্তন ঘটেছে, শিক্ষা, তার বিভিন্ন রকম আবিষ্কার, বিজ্ঞানের চর্চা, সেরকম থিয়েটার তার জন্মকাল থেকে আজ পর্যন্ত আসার জন্য বহু পথ অতিক্রম করেছে। কখনো সে রাজপথে হেঁটেছে, কখনো সে গলি দিয়ে গেছে, কখনো সে মরুভূমির ওপর দিয়ে হেঁটেছে। কারণ থিয়েটারের কোনো নির্দিষ্ট পথ কেউ ঠিক করে দিয়ে যায়নি যে এটাই থিয়েটারের নির্দিষ্ট পথ হবে। থিয়েটার সবসময় একটা বিকল্প পথে হেঁটেছে। যেমন ধরুন, আমি যদি বলে যাই, এমনি বলি যদি, যে আমরা যে স্কুলের পাঠ্য পড়ি, সেই পাঠ্যের মধ্যে নির্দিষ্ট একটা কোর্স থাকে, নির্দিষ্ট একটা পর্যায় থাকে, যেইটার পর আমরা এটা পড়বো। ক্লাস 1-এর পর, আমি ক্লাস 1-এর একটি ছেলেকে তো ক্লাস 8-এর কোনো কিছু পড়াতে পারি না। তার নির্দিষ্ট বা আর্ট ফর্মের অন্যান্য যে দিকগুলো আছে, মানে ক্লাসিক্যাল যে জায়গাগুলো আছে, আঁকা বলুন, গান বলুন, বাদ্য বলুন, সাহিত্য বলুন, সেগুলো সবগুলোরই অনেকগুলো স্টেপ, অনেকগুলো পর্যায় আছে এবং কতগুলো জায়গায় একটা গ্রামাটিক্যাল জায়গাও আছে। থিয়েটার কিন্তু সেভাবে কোনো নির্দিষ্ট জায়গা করেনি। মানুষ তার ইন্টেলেকচুয়ালিটি দিয়ে এবং তার কি বলা যেতে পারে, শুধু ইন্টেলেকচুয়ালিটি বলবো না, মানে তার যে কোরিওগ্রাফি চিন্তা, তার যে ভাবনা, দৃশ্যকল্প, সব কিছু দিয়ে মানুষ তার নিজের মতো করে থিয়েটার তৈরি করেছে এবং সেই থিয়েটার মানুষের কাছে আছে। এবং থিয়েটার ইতিহাস বলতে গেলে তো খ্রিস্ট জন্মের প্রায় 500 বছর আগে থিয়েটারের হয় অ্যাথেন্সে, বা যে গ্রিস দেশে এই থিয়েটারের প্রথম প্রচলন দেখা যায়। তখন এটাকে থেসপিশিয়ান বা থেসপিসিয়ান বলা হয় যারা অভিনয় করে। থেসপিসিয়াস হচ্ছে অভিনীত অংশটাকে বা ড্রামাটাকে বলে থেসপিসিয়াস। এইটা তখনকার দিনে ওই গ্রিসের দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হতো। কীরকম এটা গল্পটা খুব মানে বেশ ইন্টারেস্টিং গল্প, যে ওই সময় দাঁড়িয়ে কথিত আছে, শোনা যায় যে অ্যাথেন্সে থিয়েটার মানুষকে দেখতে হতো বাধ্যতামূলক, মানে থিয়েটার না দেখলে ট্যাক্সেশন হতো।
এইরকম একটা সময়ের মধ্যে দিয়ে থিয়েটার প্রথম দিকে গেছে। কেন গেছে না, রাজা চাইতো থিয়েটার মানুষ দেখুক। আর থিয়েটারে কি হতো না, থিয়েটারে ভগবানের খুব জয়ধ্বনি করা হতো, মানে গডকে সামনে রেখে। ওই সময় গ্রিসের যে দেবতা, ওই সময় নয়, গ্রিকের দেবতা এখনো একই আছে মনে হয়, ডায়নোস, সেই দেবতাকে সামনে রেখে তার প্রচার, এবং সেই প্রচারের মধ্যে দিয়ে একটা কথাই বলা হতো, সেটা একটা পলিটিক্যাল কথা, মানে তখনকার দিনে একটা রাজনৈতিক কথা, যে ওপরে আছে ঈশ্বর আর ঈশ্বরের প্রতিভু রাজা, সুতরাং তুমি রাজাকে মান্যতা দাও। এই রাজাকে মান্যতা দেওয়ার কথাটা বলার জন্যে থিয়েটারকে ব্যবহার করা হতো। মানে থিয়েটার তৈরি হলো বটে, কিন্তু থিয়েটারেরও তখন কাজ হলো জনগণকে মোটিভেটেড করা, মানুষকে মোটিভেটেড করা, যে তোমরা এমন কোনো কাজ করো না যে কাজটা রাজার পক্ষে খুব অপ্রীতকর হবে, তাহলে তোমাদের এই 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 খারাপ হবে আর কি, ঈশ্বর তোমাদের খারাপ করবে। বা তার পরবর্তীকালে থিয়েটার আস্তে আস্তে নিয়তিবাদের মধ্যে ঢুকে গেল, যে নিয়তিকে সামনে রাখা হবে, যে তোমার সব হয়ে গেছে, তুমি আগে থেকে ডিটারমাইন্ড। ওই আমাদের এখানে যেমন গীতাতে বলা হয়নি যে কৃষ্ণ বুক চিরে দেখিয়ে দিয়েছিলেন যে তোমরা কোথায় আছো না আছো সব আমি, তুমি কিছুই করছো না, সব কিছু রেডি হয়ে আছে। সেরকম থিয়েটারও সেই জায়গায় দাঁড়িয়ে ওই একই রকম একটা অবস্থান নিয়েছিল, যে নিয়তি দ্বারা তুমি পরিচালিত হচ্ছ। এবং তখন থিয়েটারকে দুটো ভাগে ভাগ করা হতো, মানে থিয়েটার দু ধরনের থিয়েটার হতো, একটা হলো ট্র্যাজেডি, একটা হলো কমেডি। এখন আমরা কমেডি মানে তো সবসময় মনে করি হাস্য কৌতুক বা হাসি রস, তা নয়। কমেডি মানে হলো মিলনাত্মক নাটক, আর ট্র্যাজেডি হলো বিচ্ছেদের নাটক। কিন্তু ট্র্যাজেডি নাটকের মধ্যে যে ট্র্যাজিক হিরো হবে তার অনেকগুলো গুণ থাকবে, যে গুণ দর্শকদের খুব আকৃষ্ট করত, অভিনয়ের মাধ্যমে দর্শককে খুব আকৃষ্ট করত, স্টোরি টেলিংয়ের মধ্যে দিয়ে দর্শককে আকৃষ্ট করতো, এবং তারপরে তার পতন হবে, তারপরে সে মারা যাবে এবং মানুষ হাহাকার করে উঠবে। এবং মানুষ তখন ঠিক করবে যে আমরাও জীবনে এইরকম কোনো, মানে রক্তমাংসের মানুষের জন্যে তার মধ্যে প্রচুর ভুল থাকতো। এই যে বীর যোদ্ধা বা বীর একজন, সে অনেক কিছু ভুল করে যেত, সেই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য থিয়েটার একটা লাস্টে একটা ওয়ান লাইন ট্যাগ আসতো, যে আমাদের ইহা করিতে হইবে, ইহা না করিলেও চলিবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই থিয়েটারের পরবর্তীকালে রোমান থিয়েটার, গ্রিক থিয়েটার, থিয়েটার অ্যাকচুয়ালি আদি উৎপত্তি কিন্তু ইউরোপ থেকেই থিয়েটারের আদি উৎপত্তি হলো। আমাদের যদি ভারতবর্ষের কথা বলা যায়, তাহলে ভারতবর্ষ ওই এটা যেমন বললাম যে খ্রিস্টপূর্ব 6 দশক, ভারতবর্ষের খ্রিস্টপূর্ব 2 শতাব্দী। সেই সময় আমরা পাই যে ইতিহাস থেকে পাই যে ভরতমুনি তখন আমাদের দেশে নাট্যশাস্ত্র রচনা করছেন, এবং নাট্যশাস্ত্রের মধ্যে দিয়ে উনি বলতে চাইছেন নাটকের, সেখানেও কিন্তু একই আছে, মানে সেখানেও সেই দেবতা, ঈশ্বর, রাজা, এদের নিয়েই সমস্ত কথিত আছে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে কি না, ওই যে নাট্যশাস্ত্রের বইটি এই মুহূর্তে দাঁড়িয়ে যেন আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠছে, কারণ তাকে খুব মানে উত্তাপ দেওয়া হচ্ছে। এটা এই উত্তাপ দেওয়ার পেছনে কতগুলো বিভিন্ন কারণ থাকে, রাজনৈতিক কারণ অবশ্যই থাকে, যে ইউরোপ নয় আমাদের শিক্ষিত, আমরা নিজেরাই শিক্ষিত। এবার বাংলাদেশের একজন মহামান্য সেলিম আলদিন ছিলেন, আলদিন বলতেন যে আমাদের তো 1000 বছর 10,000 বছরের ইতিহাস, কেন আমরা ওই ইউরোপিয়ান থিয়েটারকে নিয়ে এত মাতামাতি করবো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ব্যাপার। আর এখন ভারতবর্ষের মধ্যে ওই নাট্যশাস্ত্রকে সামনে রেখে আমরাই প্রথম শুরু করেছিলাম। আমাদের দেশে কিন্তু প্রসেনিয়াম থিয়েটার ছিল না, অপ্রসেনিয়াম থিয়েটার ছিল। আমাদের দেশে যাত্রা ছিল, আমাদের দেশে কথকতা ছিল, আমাদের দেশে আরও অনেক রকম ফর্ম ছিল, যে ফর্মটাকে এখনো পর্যন্ত আছে। কথাকলি একটা মারাত্মক, মানে পুরনো দিনের ফর্ম ওই, এবং কথাকলি ফর্মটা ভারতের নাট্যশাস্ত্রকে ভীষণভাবে মানে কি বলবো ফলো করা হয়। তার রং, তার অবস্থান, কোন চরিত্রের কি রং হবে, গ্রিস থিয়েটারও সেটা বলা ছিল যে কার কি রং হবে, রাজার কি রং হবে। আর ওই বিশাল বড় অডিয়েন্স, মানে সেন্সে গিয়ে দেখা যেত যে গ্যালারি, সে বিশাল গ্যালারিতে অনেক দূর থেকে দেখা যেত, তাই তারা মুখোশ করে করতেন অভিনয়। এবং ওই রং দিয়ে বোঝা যেত কে কোন, রাজার যে রং আছে আর সৈন্যর যে রং আছে, দেবতার যে রং আছে, অসুরের যে রং আছে, এই রঙগুলো দূর থেকে মানুষ এই রঙগুলো দেখে আইডেন্টিফাই করতো, ও তাহলে এটা রাজা, ও এটা তাহলে দানব, বা এই তাহলে গড,
ইত্যাদি ইত্যাদি ব্যাপার। পরবর্তীকালে ওই যেটা বললাম যে বিবর্তন বিবর্তন বিবর্তন, সারা পৃথিবী পাল্টে গেল, দিনের পর দিন সারা পৃথিবী পাল্টে গেল। তাতে বিভিন্ন দার্শনিকরা, ফিলোসফাররা বিভিন্ন রকম তাদের মতবাদ দিলেন এবং তার মধ্যে একটা বৈজ্ঞানিক ভিত্তি এলো। এই বৈজ্ঞানিক ভিত্তির সঙ্গে সঙ্গে থিয়েটার পাল্টালো, থিয়েটারের দর্শক পাল্টালো, থিয়েটারের অভিনেতা পাল্টালো। মানে আমি খুব সহজেই আজকের দিনে চলে আসছি, কারণ ওই ইতিহাসটা, থিয়েটারের ইতিহাসটা আমাদের দেশের এনএসডিতে প্রায় 6 মাস ধরে পড়ানো হয়। তারপরে থিয়েটার ইতিহাস সম্পর্কে খানিকটা জ্ঞান ছাত্ররা পায়। এইরকম কোনো আলোচনার মধ্যে তো থিয়েটারের পুরো ইতিহাসটা বলা যেতে পারে না। তবে আমি যদি আবার বিশ্ব থেকে ফিরে আমাদের জায়গাতে চলে আসি, তাহলে দেখা যায় আমাদের এখানে সংস্কৃত নাটকই অভিনীত হতো, এবং সংস্কৃত নাটকেরও একটা নির্দিষ্ট সময় পর সে নাটক বন্ধ হয়ে গেল, সংস্কৃত নাটকও আর হতো না। এবং নাটকের পৃষ্ঠপোষক ছিল এখানে নাটকের পৃষ্ঠপোষক ছিল রাজা। যে রাজা নাটক ভালোবাসত, অভিনয় শৈলী ভালোবাসত, তার সময় নাটক হয়েছে। যে রাজা খুব স্থাপত্য ভালোবাসত, সেই সময় প্রচুর স্থাপত্য তৈরি হয়েছে। যে রাজা খুব ভালো গান ভালোবাসত, সে রাজা হোক, সম্রাট হোক, সাহেংসা হোক, যাই হোক, এবং তানসেনের নাম আমরা পাই, যেখানে রাগ সঙ্গীতের এক বিরাট বড় একটা কি বলা যেতে পারে, মানে স্প্রেড করেছিল তানসেনের আকবরের সময়। আর আমাদের দেশে যে বেদ আছে, তাতে ঋগ্বেদের মধ্যে কিন্তু এই অভিনয় কলার কথা বলা আছে। এছাড়া যেটা অভিনয়, মানে আধুনিক কালে আমরা যে অভিনয়ের কথাটা বলার চেষ্টা করি, সেটা হলো মানুষ জন্মগতভাবে একজন অভিনেতা। অর্থাৎ প্রথমে সে যখন শিশু অবস্থায় থাকে, তখন সে বিভিন্ন অভিব্যক্তি দিয়ে মাকে বুঝিয়ে দেয় যে তার কি প্রয়োজন আছে। বিভিন্ন ইঙ্গিত তার মা বুঝতে পারে বা আম জনতা বুঝতে পারে কিছু কিছু ক্ষেত্রে। সুতরাং সেইখান থেকে অভিনয়টা শুরু হয়ে যায়, অভিনয়টা স্টার্ট হয়ে যায় সেই জায়গা থেকে। কিন্তু আমরা যেটাকে অভিনয় বলি, অর্থাৎ মঞ্চের মধ্যে অভিনয়, সেই মঞ্চের মধ্যে অভিনয় যখন মানুষ করতে যায়, তখনও সে কিছু ইঙ্গিত রাখার চেষ্টা করে। আর দর্শকের সঙ্গে সেই ইঙ্গিতের যখন মিলন ঘটে, তখন একটা কমিউনিকেশন তৈরি হয়। এই কমিউনিকেশন স্কিলটা থিয়েটারের মধ্যে প্রথম থেকেই আছে। এখন ইতিহাস বলতে গেলে আপাতত মনে এইটুকুনি বলাই ভালো, কারণ না হলে বিস্তৃত হয়ে যাবে। একটা কথা প্রথমেই বলে নিতে হবে যে থিয়েটার মাইনরিটি কালচার, মেজরিটি কালচার নয়। থিয়েটার প্রতিদিন নির্মিত হয়, প্রতিদিন তার মৃত্যু ঘটে, পরের দিন আবার নতুন করে তাকে নির্মাণ করতে হয়। অন্য কোনো শিল্পে এই নির্মাণটা হয় না। পারফর্মিং আর্টে আছে, নাচের ক্ষেত্রে আছে, বা অন্য জায়গাগুলোর মধ্যে আছে, কিন্তু একটা সিনেমা শিল্প, একটা গান এখন যদি রেকর্ড করে নেয়, সেই একটা রেকর্ড এখনও আমরা পুরোনো দিনের গান শুনতে পাই, কবে সেটা রেকর্ড হয়ে গেছে। কিন্তু কেউ ইচ্ছে করলো পুরোনো দিনের পৃথ্বীরাজ কাপুরের কোনো নাটক দেখতে চাইলে সে আর দেখতে পাবে না, কারণ সেটা সংরক্ষিত হয়নি, আর সেটা করাও সম্ভব নয়। আর যদি করা সম্ভব হতো, তাহলে আমরা আমাদের ইতিহাসগুলোকে আরও ভালোভাবে জানতে পারতাম। এটা ইদানিংকালে এই ডকুমেন্টেশনগুলো হচ্ছে, কিন্তু আগে তো এই ডকুমেন্টেশন ছিল না। ফলে আমরা যা পড়েছি ওই ইতিহাস থেকেই পাঠ নিয়েছি এই পর্যন্ত। প্রথম প্রশ্নের উত্তর মনে হয় এর মধ্যেই আমি বলার চেষ্টা করেছি, পুরোটাই আছে। বেশ। এবং না, এই উত্তর থেকে আমরা থিয়েটারের ইতিহাস এবং ভৌগোলিক সীমানা নিবেশ একটা বিস্তৃত ধারণা হলো বটে, কিন্তু এটার সঙ্গে রিলেটেড আর একটা প্রশ্ন মাথায় এসে যায়। সেটা হচ্ছে গিয়ে, আমি যদি পার্টিকুলারলি বাংলা থিয়েটারের কথা বলি, এবং যেহেতু আপনি বাংলা থিয়েটার নিয়েই কাজ করছেন বিগত এতগুলো বছর ধরে, প্রায় 30 বছরের কাছাকাছি, 38 বছরের কাছাকাছি সময় ধরে, এবং আমি বিভিন্ন বইতে পড়েছি, যেমন ধরুন হুতুম প্যাঁচা বা কালীপ্রসন্ন সিংহ নিজের বাড়িতে প্রথম বিদ্যুৎ সাহিনী থিয়েটার বলে একটি থিয়েটার সূচনা করেছিলেন, বা মাইকেল মধুসূদন দত্ত বুড়ো শালিকের ঘাড়েরও বলে একটা অসাধারণ স্যাটায়ার লিখেছিলেন। পরবর্তীকালে গিরিশ ঘোষ একটু পরবর্তীকালে বাংলা থিয়েটারে প্রায় জনক, এবং তারও পরবর্তীকালে যখন বাংলায় গণনাট্য আন্দোলন হচ্ছে, শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, তারা, নাটকের দলটা মনে পড়ছে না হঠাৎ করে, বহুরূপী, এবং পরবর্তীকালে উৎপল দত্তের লিটল থিয়েটার গ্রুপ, গণনাট্য আন্দোলন,
তার পরবর্তীকালেও এখনও বাংলা থিয়েটার হচ্ছে, বিভিন্ন আঙ্গিকে হচ্ছে, বিভিন্ন ধ্যান ধারণা নিয়ে হচ্ছে। আপনিও 38 বছর ধরে বাংলা নাটক করছেন, বাংলা থিয়েটার করছেন। আপনারও নিঃসন্দেহে একটি মতাদর্শ রয়েছে, যে আপনার বিভিন্ন গল্পগুলোর মধ্যে হয়তো সেই মতাদর্শটা বিভিন্ন আঙ্গিকে ফুটে ওঠে। সেই মতাদর্শটার ব্যাপারে জানতে চাইবো, আপনি কেন থিয়েটার করেন? বহু মানুষ বহু কারণে করেন, আপনি কেন থিয়েটার করেন? না, এখানে প্রথমে একটা কথা বলে রাখি যে আলোচনার প্রশ্নটার মধ্যে আছে আমাদের বাংলা থিয়েটারের প্রথম বাংলা থিয়েটার করেন লেবেদেব, একজন রাশিয়ান ভদ্রলোক লেবেদেব। তিনি এসে প্রথম আমাদের এখানে প্রসেনিয়াম থিয়েটার করেন। প্রসেনিয়াম থিয়েটার বলতে আমরা যে আর্টস থিয়েটারের কথা বলি, যে থিয়েটারটা আমরা করি, সেই প্রসেনিয়াম থিয়েটার কিন্তু এখানে শুরু হয় লেবেদেবের নাটক থেকে। তারপর তার থেকে উৎসাহিত হয়ে তখনকার দিনের আমি এলিট বলবো না, এডুটাইট যে বাঙালিরা ছিলেন, সেই এডুটাইট বাঙালিরা তারাও থিয়েটার প্র্যাকটিস করা শুরু করে এবং তাতে একটা ইউরোপিয়ান টাচ ভীষণভাবে ছিল। কিন্তু একটা গল্প বলার সময় তখন তো আমাদের দেশে নিজস্ব যে ধারা, সে নিজস্ব ধারাটা কী ধারা, সেই ধারাটা তো ছিলই, মানে যাত্রার যে ধারা, যাত্রা কিন্তু এক লেভেলে হতো, মানে দর্শক এবং অভিনেতারা এক লেভেলে বসে যাত্রা করত, মানে যাত্রা দেখতো। এরম নয় এখন দেখা যায় যাত্রা একটা উঁচু পিঠ করা হচ্ছে, পিঠের ব্যাপার ছিল না, সেম লেভেলে যাত্রা হতো এবং যাত্রাটা ছিল খুব উচ্চকিত, মানে সেখানে কালো তো কালো, সাদা তো সাদা, এই রকম, এবং প্রচণ্ড বড় মেকআপ, কারণ অনেক মানুষ দেখতো। এবং যাত্রাকে বলা হতো যাত্রা গান, পালা গান। এই পালা গানের মধ্যে একটা সুর ছিল, গান ছিল এই কারণে তার মধ্যে একটা সুর ছিল। সুরটা আসার পেছনেরও একটা বৈজ্ঞানিক কারণ ছিল, সেটা হলো অনেক মানুষের কাছে যখন আমরা কোনো কণ্ঠ, কোনো গলা পৌঁছতে চাই, কারণ তখন তো এখনো মাইকের ব্যবহার শুরু হয়নি, খালি গলায় করতো। সেই খালি গলায় অনেক মানুষকে যদি শোনাতে হয়, তাহলে যদি একটা সুর থাকে, অর্থাৎ সুরের যদি মাধ্যম হয়ে যায়, তাহলে অনেক দূর পর্যন্ত যায়, স্কেলটাকে ওপরে তোলা যায়, সুরের একটা স্বরের থেকে আর একটা স্বর। বাংলা নাটকের মধ্যেও দেখা গেল যে সেই যাত্রার প্যাটার্নটা থেকে গেল, মানে যারা এই নতুন করে থিয়েটার করা, সেই কালীপ্রসন্ন সিংহ বলো আর মাইকেল মধুসূদন দত্তই বলুন, যাদের কথা বলুন, তারা যে টেক্সট তৈরি করলেন, সেই টেক্সটের মধ্যে এবং টেক্সটগুলো যখন পরিবেশিত হতে লাগলো, তখন তার মধ্যে ওই বাংলার ঐতিহ্য, যাত্রার একটা অভিনয় স্টাইল ওর মধ্যে এলো, খুব বড় করে, খুব উঁচু করে মানুষের কাছে বোঝানো, মানুষের কাছে বলা, এটাই ছিল তখনকার দিনে সব থেকে বড় একটা বিষয়। কিন্তু এখানে গিয়ে দাঁড়িয়ে বললো যে এখন ওই জায়গা থেকে এসে আমরা যেমন খুব তাড়াতাড়ি, মানে তুমি আমাকে খুব তাড়াতাড়ি প্রশ্ন করলে, পরপর গেল প্রশ্নগুলো, অনেকগুলো লাভ দিতে গেল, সে অতগুলো লাভ দেওয়া দিই নয়, আরও অনেকগুলো স্বাভাবিক কারণ এখানে ঘটে গেছিলো। যে এখানে নীলকর একটা বিরাট বিদ্রোহ তৈরি হয়, তখন এখানে নীলকর বিদ্রোহদের নিয়ে একটা নাটক তৈরি হয়। সেই নাটকের একদম মানে কি বলবো, সারা বাংলা জুড়ে একদম রমরমা তৈরি, সারা বাংলা জুড়ে বলছি, সেটা বাংলা জুড়ে নয়, সবটাই শহরকেন্দ্রিক, থিয়েটার শহরকেন্দ্রিক, ওটাও ছিল শহরকেন্দ্রিক নাটক, নীলকরকে নিয়ে নাটক। তারপরে আস্তে আস্তে রবীন্দ্রনাথ তার মধ্যে চলে এলেন, মাইকেল মধুসূদন এলেন। এখন মাইকেল মধুসূদন অনেক পরে রবীন্দ্রনাথ ঠাকুর এলেন, রবীন্দ্রনাথ ঠাকুর থিয়েটারকে আবার অন্যভাবে ব্যাখ্যা করলেন। এলেন দ্বিজেন্দ্রলাল রায়, তিনি আর এক রকমভাবে থিয়েটারের টেক্সট তৈরি করলেন। কিন্তু মানে কি বলবো, উপস্থাপনার মধ্যে খুব একটা বিরাট কোনো পরিবর্তন হচ্ছে না। উপস্থাপনা সেই একই রকম, সেই উচ্চকিত অভিনয়, এবং পরবর্তীকালে একটা সময় এলো পেছনে সিন ঝুলিয়ে অভিনয়, অনেক সিন থাকতো, আর সেগুলো খুব পিকুলিয়ার ব্যাপার ছিল, মানে দারুণ সুন্দর ব্যাপার। চাঁদ উঠেছে রাত্রিবেলা, চাঁদটা আমারভাবেই আছে, মানে পেছনের চাঁদটা তো যেমন ওই পূর্ণিমার চাঁদ, এরকম একটি পূর্ণিমার চাঁদ আছে এবং সামনে সবাই ঘোরাঘুরি করছে অভিনেতারা। রাত্রির হয়ে গেল কিন্তু চাঁদ তার মধ্যে জলে জ্বলে রইল, মানে আলোর ব্যবহার করা সম্ভব ছিল না। অর্থাৎ এই সিন তারপরে ঝোলানো সিন বাদ চলে গেল। এর মধ্যে দিয়ে কিন্তু গিরিশবাবুর ছেলে দানিবাবু বা সবাই এগোচ্ছে। প্রথম আমাদের দেশে যদি কোনো, মানে বাংলার যদি প্রথম কোনো ডিরেক্টর বলা যায়, পরিচালক বলা যায়, প্রথম যিনি এলেন তিনি হলেন আমাদের শিশির ভাদুড়ী। শিশির ভাদুড়ী হলেন প্রথম ডিরেক্টর। তার আগে যারা ছিল
তারা কেউ ডিরেক্টর নয়, তারা ছিল স্টেজ ম্যানেজার বা মোশন মাস্টার, বা যিনি লিখছেন তিনি, বা যিনি শ্রেষ্ঠ অভিনেতা তিনি। কিন্তু এই প্রথম শিশির বাদুড়ি আমাদের এখানে আবিষ্কার করলেন বা এখানে নিয়ে এলেন, সেটা হলো ডিরেক্টর থিয়েটার, যেটা আবার আমাদের দেশে নয়, আমাদের দেশের বাইরের দেশে রাশিয়াতে স্তানিস্লাভস্কি বলে এক থিয়েটারের বিখ্যাত মানুষের জন্ম হলো। তিনি থিয়েটারের নতুন নতুন ভাষা তৈরি করলেন, প্রসেস তৈরি করলেন, মেথড থিয়েটার তৈরি করলেন, থিয়েটারে ব্যাখ্যা করতে লাগলেন, তার বই বেরোলো। সেই বই আমাদের ভারতবর্ষে এসে পৌঁছলো অনেক পরে, কিন্তু প্রফেসর মানুষ ছিলেন তো, অধ্যাপক মানুষ ছিলেন শিশিরবাবু, এবং শিশিরবাবু অধ্যাপনা ছেড়ে কিন্তু ফুল টাইম থিয়েটার করতে এসেছিলেন। তখনকার দিনে ফুল টাইম থিয়েটার হলো প্রফেশনাল থিয়েটার, তখনকার দিনে এরম নয়, কিন্তু নয় যে থিয়েটার অন্য কাজের সঙ্গে থিয়েটার চলছে, তখন একদম পুরোপুরি প্রফেশনাল থিয়েটার। আর এই প্রফেশনাল থিয়েটার চলতে চলতেই এই শিশিরবাবুদের উত্থান। শিশিরবাবুর পরবর্তীকালে গণনাট্য থেকে নবনাট্য, নবনাট্য থেকে আমেরিকান গ্রুপ থিয়েটার প্রথম তৈরি হয় আমেরিকায় গ্রুপ থিয়েটার তৈরি হলো। এদিকে রোমারোলা তৈরি করলেন পিপলস থিয়েটার, এই রোমারোলার পিপলস থিয়েটার, আমেরিকান গ্রুপ থিয়েটার, এইসব মিলিয়ে টিলিয়ে ভারতবর্ষের মধ্যে নবনাট্য থেকে বাংলার মধ্যে গ্রুপ থিয়েটার তৈরি হলো। এবং গ্রুপ থিয়েটারের জনক হলো তুমি যেটা বললে সৌম্যমিত্র, তৃপ্তিমিত্র, বহুরূপী, তারা একটা পথ প্রদর্শনা করলেন। এবং ওই থিয়েটার আগে যে রাজা উজিরদের নিয়ে থিয়েটার হতো, বড় লোকদের নিয়ে থিয়েটার, আমাদের ইতিহাসও তাই, ভারতবর্ষের ইতিহাসও দেখবে সম্রাটদের নিয়ে ইতিহাস। তখনকার দিনের সাধারণ মানুষ কী ছিল সেটা আমাদের গল্প থেকে জানতে হয়। গল্পের মধ্যে তো কিছু কাল্পনিকতা থাকে, কিন্তু গল্প ছাড়া ইতিহাস বই থেকে তখনকার জীবনযাত্রা সাধারণ মানুষকে জানতে পারি না। বা মহাভারতকে যদি আমি পৌরাণিক ধরি, পৌরাণিক একটা, কিন্তু সেখানেও সাধারণ মানুষের উপস্থাপনা খুব কম, মানে যা হচ্ছে সেই রাজাদের মধ্যে, সাধারণ মানুষ আসছে, তারা খালি তাদের গলা কেটে দিচ্ছে, নাহলে তাদের পেট কেটে দিচ্ছে, তারা খালি যুদ্ধে আসছে, কিন্তু তাদের নিয়ে কোনো গল্প তৈরি হলো না। প্রথম তাদের নিয়ে গল্প যেটা তৈরি হলো, এটা বলতে খুব ভালো লাগে, বা এইটা আস্তে আস্তে বিবর্তনের মধ্যে দিয়ে এলো সারা পৃথিবী জুড়ে। ততদিনে মার্কস সাহেবের একটা বিরাট অবদান তৈরি হয়ে গেছে, তিনি একটা নতুন ধারা তৈরি করেছেন, তিনি একটা নতুন তত্ত্ব আবিষ্কার করেছেন, মার্ক্সবাদ বলে তত্ত্ব আবিষ্কার হয়েছে, যে তত্ত্ব দিয়ে ফ্রান্সে বিপ্লব হয়ে গেছে। সে বিপ্লব প্যারি কমিউনের বিপ্লব রাখতে পারেনি, তারপর রাশিয়াতে বিপ্লব হয়েছে, চীনে বিপ্লব হয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় সামাজিক পরিবর্তন ঘটে গেছে। সমাজ জীবনে মানুষের, রাজাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর কি। ফলে তখন প্রজারা থিয়েটারের মধ্যে আসতে লাগলো। আমাদের বাংলার থিয়েটারের মধ্যে প্রথম প্রজাদের নিয়ে থিয়েটার হলো আইপিটিএ নবান্ন। এই নবান্ন একটা মানে অসাধারণ একটা বৈপ্লবিক জায়গা আমাদের নিয়ে গেল নবান্নকে, যে নবান্নর পরবর্তীকালে মানুষের মনের মধ্যে ওই সাধারণ মানুষটা থিয়েটারের নায়ক হবে, সাধারণ মানুষদের নিয়ে থিয়েটার করতে হবে, এই ধারাটা তৈরি হলো। এবং একের পর এক নাট্যকার এলেন, অভিনেতা এলেন, নাটকের দল তৈরি হলো, এবং সেই ধারা দিয়েই, মানে থিয়েটার তো একটা ধারাবাহিক প্রসেস। আমাকে যদি বলো তাহলে আমি কিন্তু থেসপিসিয়ান যুগের থিয়েটারের ধারাবাহিকতা আমি বহন করছি না, আমি বহন করছি আমার সময়কালের যে থিয়েটার, সেই থিয়েটারের ধারা। এবং সেই থিয়েটারের ধারাটা সবসময়তেই থিয়েটার রাজার জয় বলে না, থিয়েটার সবসময় বলে প্রজার জয়। কেন বলে আমি অনেককে প্রশ্ন করে দেখেছি, যে থিয়েটার তো 500 জন মিলে বা 700 জন মিলে একসঙ্গে দেখে, সেখানে গিয়ে কিন্তু মিথ্যে কথা বলা যায় না, সেখানে রাজার জয়ধ্বনি দেওয়া যায় না, সেখানে তোমাকে ডাউন টোদের মানুষদের পক্ষে দাঁড়াতে হয়, নাহলে ওই দর্শকদের মধ্যে তো তারাই আছে, তারা তোমাকে কী করে, তার মধ্যে কোনো রাজা তোমার নাটক দেখতে আসেনি। তুমি যদি রাজার জয় বলো তাহলে তুমি দর্শকের থেকে তুমি নিন্দিত হবে, তোমার নাটক চলবে না আর কি। তো সেই জায়গা থেকে একটা দর্শন তৈরি হলো। তো আমার কাছে দর্শন শব্দের অর্থ হলো দৃষ্টিভঙ্গি। তা আমার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি তৈরি হলো। সেই দৃষ্টিভঙ্গির মধ্যে প্রথমেই যে দৃষ্টিভঙ্গি তৈরি হলো এটা বলাটা খুব বাজে কথা, কারণ আমাদের সময় বা আমাদের ছোটোবেলাটায় আমাদের যখন কেটেছে, তখন আজকের ছোটোবেলাকার মতো না। আজকের দিনের ছেলে মেয়েদের ছোটোবেলার সঙ্গে আমাদেরটা একটা অনেক তফাৎ ছিল। আমাদের ওই সময়তে না, আমাদের প্রচুর অবসর ছিল, পড়াশোনার মাঝখানেও
অনেকটা অবসর ছিল, যে অবসরটা আজকালকার দিনে ছেলেরা পায় না, কারণ তারা ভীষণ ইঁদুর দৌড়ের সঙ্গে দৌড়তে হচ্ছে তাদের। আমাদের অবসরটা ছিল নয় তুমি ফুটবল খেলবে, নয় তুমি নাটক করবে। নাটক করাটা তখন চল ছিল, একটা নাটকের দলের সঙ্গে যুক্ত থেকে তুমি তার মধ্যে দিয়ে, নাহলে কিচ্ছু না হলে চায়ের দোকানে আড্ডা মারবে, নাহলে তাস খেলবে, বারান্দায় আড্ডা মারবে, রকে আড্ডা মারবে। তো তার মধ্যে দাঁড়িয়ে আমাদের ওই ছোটোবেলা থেকে থিয়েটারের প্রতি একটা আগ্রহ ছিল। এই আগ্রহটা পারিবারিক আগ্রহ ছিল, বাড়িতে আমার কাকা নাটক করতো, ফলে সেই জায়গা থেকে আমি থিয়েটারে আকৃষ্ট হই। থিয়েটারে যখন আকৃষ্ট হই তখন কিন্তু পিঠ চাপড়ানোর জন্য আকৃষ্ট, আর অন্য কোনো কারণ না। একদম একটা থিয়েটার করে লোকে ভালো বলবে, আর কিছুই না। কিন্তু থিয়েটার করতে 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 এবং তার সঙ্গে যখন আমার প্রাতিষ্ঠানিক পড়া বাদ দিয়ে অন্য পড়াগুলো যখন যুক্ত হলো, অন্য পড়াশুনোগুলো যখন এর মধ্যে যুক্ত হয়ে গেল, সেই যুক্ততার মধ্যে থেকে আমি একটা নির্দিষ্ট রাস্তা খুঁজে পেলাম যে আমি কিছু কথা বলতে চাই, আমি ব্যক্তি রঞ্জন কিছু কথা বলতে চাই। সেই কথাটা বলার আমার প্ল্যাটফর্ম হচ্ছে থিয়েটার। আমি মাইক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ওই কথাগুলো বলতে পারবো না। আমি কোনো রাজনৈতিক দলের প্রচারের সঙ্গে গিয়ে আমার কথাগুলো গলা মেলাতে পারবো না, কারণ রাজনৈতিক দলের প্রচারের সঙ্গে আমার কথার অনেক অমিল আছে, তাদের অনেক বাধ্যবাধকতা আছে, আমার সেই বাধ্যবাধকতা নেই। তাহলে আমি কোথায় বলতে পারবো? তা আমি বলতে পারবো থিয়েটারের মধ্যে দিয়ে। এবং থিয়েটারের মধ্যে দিয়ে যখন বলতে যাব, তখন তার সাথে আর একটা জিনিস যুক্ত হয়ে যাবে, সেটা হলো থিয়েটারটা কি, মানে থিয়েটারের টেকনিক্যাল জায়গাটা কোথায়, থিয়েটারের এস্থেটিক্যাল জায়গাটা কোথায়, থিয়েটারের আরও যদি বলি যে মানে এসেন্স অফ থিয়েটারের এসেন্সটা কোথায়, সেটাও তুমি জানতে হবে। তো সেই জানার কাজটা ওই থিয়েটার করতে করতেই আমি জেনেছি। আস্তে 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 জেনেছি, মানে এখনও জানার অনেক বাকি আছে, তবে যেটুকুনি করছি সেটুকুনি ওই করতে করতে জানা। প্রচুর মঞ্চ আছে, যে মঞ্চ থেকে আমি অনেক রকম সাপোর্ট পেয়েছি, প্রচুর থিয়েটারের ব্যক্তিত্ব আছে যাদের নাটক দেখে আমি উৎসাহিত হয়েছি, আর নিজের কাছে বিশ্লেষণ করেছি কেন এটা হলো, কেন এটা হলো, কী জন্য এটা হলো। এখন আমার কাছে যদি তুমি এক কথায় বলতে বলো, তাহলে এক কথায় বলবো যে বামপন্থা হচ্ছে আমার থিয়েটারের প্রধান বলার বিষয়। সেটা অভিনেতা হিসাবে, সেটা টেক্সট হিসাবে, এবং সেটা পরিচালক হিসাবে। এখন অভিনেতা হিসাবে আমি কিভাবে বামপন্থী হতে পারি, এটা যদি কোনোদিন কেউ প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব, কিন্তু সেটা খুব একটা প্রাসঙ্গিক আলোচনার মধ্যে না পড়াটাই ভালো। টেকনিক্যাল থিয়েটারটা আমার কাছে মনে হয়েছে এবার এই আমার কথা বলতে গেলে লোক আমার কথা শুনবে তখনই যখন আমি বলার মতো ক্ষমতা অর্জন করব। এই ক্ষমতাটা অর্জন করার দরকার হয়। এই ক্ষমতা অর্জন করার জন্যই থিয়েটারের শিক্ষা দরকার, স্কিল দরকার, স্কিল ডেভেলপমেন্ট দরকার। এই স্কিল ডেভেলপমেন্টটা না থাকলে আমার কথাটাও আমি মানুষের কাছে ঠিক মতো পৌঁছতে পারবো না। তাহলে আমার দর্শন দুটো জায়গায় এলো, এক হলো বামপন্থা দর্শন, যে দর্শনের মধ্যে দিয়ে আমি কি বলতে চাই, আর একটা দর্শন হলো যে তুমি শিখে কাজটা করো, কাজটা শিখতে হবে, শেখার জন্য যা যা করার সেই জিনিসগুলো তোমাকে নিজেকেই অর্জন করতে হবে। এটার অলিগলি পথ, এটা কোনো নির্দিষ্ট জীবন বিজ্ঞানের কোর্স নয় যে তুমি বলে দিলে শালক সংশ্লেষ এরমভাবে হয়, এরমভাবে হয়, ব্যাপারটা এরম নয়। কিন্তু তোমাকেই খুঁজে বার করতে হবে রাস্তা, পথ, এবং তুমি খুঁজতে চাইলে, রাস্তায় বেরোলে তোমার হাত ধরার জন্যে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, যে তোমার হাতটা পাকড়ে ধরার জন্যে। আগে তোমাকে ঠিক করতে হবে আমি থিয়েটারটা শিখে করব। বেশ, একটা বেশ সহজ স্বীকারোক্তি যে আপনি থিয়েটার করেন, বা আপনার থিয়েটারের প্রধান কারণ হচ্ছে বামপন্থা, এবং বামপন্থাকে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে একেবারেই মিলিয়ে ফেলতে পারবো না, কারণ বামপন্থা একটা পন্থা। অবভিয়াসলি ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দল আছে যারা বামপন্থাকে অনুসরণ করে, তাই আমি এই বক্তব্যকে রাজনৈতিক নয়, একটা দর্শনগত একটা ফিলোসফিক্যাল আইডিয়েশন হিসেবেই দেখি যে আপনার গল্প বামপন্থা, সামাজিক, অর্থনৈতিক, কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতি, সিচুয়েশনের কথা বলে, নট নেসেসারিলি যে রাজনীতির কথা বলে। না,
কোনো দলীয় রাজনীতির কথা কোনো বলি না। দলীয় রাজনীতির কথা বলে না। অনেকেই হয়তো সেই দ্বিধায় থাকবেন, ওই জন্য আমার মনে হলো এই বক্তব্যটাকে একবার পরিষ্কার করে নেওয়া দরকার। বাট আপনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বললেন, থিয়েটারের ক্ষেত্রে শুধু অভিনয় নয়, বাচনভঙ্গি। আমি দেখেছি থিয়েটার মঞ্চে উদ্দাত্ত কণ্ঠের শিল্পীরা গাইছেন, সুর মেনে গাইছেন। কোনো কোনো ক্ষেত্রে হয়তো হয়তো সেটা সিনেমার ক্ষেত্রে হয় না। সিনেমার ক্ষেত্রে আমি রবি ঘোষের এক ইন্টারভিউতে শুনেছিলাম, উনি বলেছিলেন সিনেমা ইজ আ এসেনশিয়াল ডিরেক্টরস মিডিয়াম, যে ডিরেক্টর যেটুকু বলছেন তার মুখে যেভাবে ক্লোজ আপ করছেন, যেটুকু সংলাপ বলছেন সেটুকুই। অথচ থিয়েটারে শুধু মুখ নয়, পুরো শরীর দিয়ে অভিনয় করতে হয় এবং এখানে অসংখ্য কিছু হয়তো শিখতে হয়। তো এরকম কোনো কিছুর সুযোগ কি 38 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একটি মানুষ, যার কাছে এই ইতিহাস, এই ভৌগোলিক বিস্তার এবং থিয়েটারের সামগ্রিক চিত্র নিয়ে যে ধ্যান ধারণাটা রয়েছে, এরকম একটা মানুষের কাছে আপনার কাছে কি শেখার সুযোগ থাকছে বা থাকবে? আপনি কি ভাবছেন? আমি জানি আপনার নাটকের দল ব্যান্ডেল আরোহী, তার প্রায় অর্ধশতাধিক স্টুডেন্ট রয়েছে আপনার কাছে যারা প্রত্যহ আপনার থেকে নাটক শেখে, কিন্তু তার বাইরেও আপনি বিভিন্ন দেশে গিয়ে বাংলা নাটকের ওয়ার্কশপ করিয়েছেন। কিছুদিন আগেই আপনি বাংলাদেশে গেছিলেন এবং বিভিন্ন ওয়ার্কশপে আপনাকে ডাকা হলেই আপনি যান। বাট আপনি কি ভেবেছেন যে আপনি সেন্ট্রালাইজড ওয়েতে ব্যাপারটাকে আরেকটু কিছু, মানে শুধুমাত্র ব্যান্ডেল আরোহী নয়, শুধুমাত্র আপনার একেবারে নিজস্ব ছাত্রছাত্রী নয়, আরও বেশ কিছু মানুষ যারা থিয়েটার শিখতে আগ্রহী অথবা এই আলোচনার পরে আপনার সঙ্গে আলোচনা করতে আগ্রহী, তাদের জন্য, তাদের বিষয়ে কিছু ভাবার বা তাদেরকে সাহায্য করার জন্য কিছু? আমার নিজস্ব ধারণা যেটা, সেটা সবটা আমি জানি না। অনেকে জানে, সেই জানা মানুষগুলো যারা যারা জানে তাদেরকে এক জায়গায় জড়ো করে একটা শিক্ষার জায়গা তৈরি করা। মানে আমার কাজ হচ্ছে একটা স্পেস দেওয়া, যে স্পেসের মধ্যে ইচ্ছুক যারা, তারা এসে থিয়েটার শেখার চেষ্টা করে। থিয়েটার তো শেখানো যায় না, আমরা অ্যাকচুয়ালি অভিনয় শেখাতে পারি। এখন বিষয়টা হলো এরমই একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে থিয়েটারের জন্যে প্রাথমিক বিষয় যে জিজ্ঞেস করা যায় যে থিয়েটারে কী লাগে। একজনকে জিজ্ঞেস করা হলো যে তোমার থিয়েটারে কী লাগবে। যিনি গিটার বাজাচ্ছেন তিনিও তো শিল্পী, কিন্তু তার একটা গিটার লাগে, এই গিটারটা তিনি বাজান, কিন্তু গিটারটা কি বাজে, বা তিনি যেটা বাজাচ্ছেন তাতেই কি সুর তৈরি হয়, না গিটারের ওই তারগুলো একটা সুরে বাঁধা আছে এবং তারপর যিনি বাজাচ্ছেন সেই তারের কোনো কোনো জায়গায় অবস্ট্রাকশন তৈরি করে আর একটা কিছু তৈরি করছে। অর্থাৎ শিল্পীর সঙ্গে সে একটা যন্ত্র পাচ্ছে, যন্ত্রটা নিয়ে শিল্পকর্ম তৈরি করছে। যিনি তবলা বাজাচ্ছেন তিনি তাই, যিনি পেন্টিং করছেন তার একটা আঁকার ক্যানভাস আছে, তার তুলি আছে, রং আছে। যিনি সাহিত্যিক তিনি তো তার কাগজ পেন লাগছে। একমাত্র অভিনয় যেখানে অভিনেতার আর কিচ্ছু নেই, শুধু তার নিজের শরীরটা আছে। শরীর ছাড়া তার আর কোনো ইনভেস্টমেন্ট নেই। একটাই ইনভেস্টমেন্ট, তার একমাত্র নিজের শরীরটা। তাহলে এই শরীরটা থিয়েটারের ক্ষেত্রে একটা খুব বড় জায়গা। তাহলে শরীরটা থিয়েটারের উপযোগী রাখার জন্যে কিছু কাজকর্ম, কিছু প্র্যাকটিস, কিছু এক্সারসাইজ, কিছু এগুলো জানাটা ভীষণ প্রয়োজন হয়ে পড়ে। কারণ বিভিন্ন এক্সপ্রেশন আছে, যে এক্সপ্রেশন আমরা শরীরের মধ্যে দিয়ে মানুষের কাছে প্রকাশ করতে চাই, এবং মানুষও সেই শরীরী বিভঙ্গের মধ্যে দিয়ে, যারা দর্শক তারা কিন্তু উত্তেজিত হন। মানে এনার্জিটা ট্রান্সফার হয় কিন্তু শরীরী বিভঙ্গ দিয়ে। সেই শরীরী বিভঙ্গ দিয়ে সেই মানুষটা ট্রান্সফার হয় বলে সে কিন্তু মোহিতভাবে থিয়েটারটা দেখে। তার শরীরের একটা বড় অংশ আছে, আর একটা অংশ আছে কণ্ঠস্বর। কারণ থিয়েটার মানে কিন্তু এটা হচ্ছে দৃশ্য এবং শ্রাব্য একসঙ্গে, মানে দেখা এবং শোনা দুটো মিলিয়ে কিন্তু এটা কাব্য, দুটো মিলিয়ে বিষয়টা আছে। তাহলে গলার একটা বিরাট ব্যাপার আছে, কি করে গলার স্বর কি করে তৈরি করতে হয়, কি করে বাচিক তৈরি করতে হয়, তার বিভিন্ন প্র্যাকটিস আছে। কণ্ঠস্বরকে কি করে ভালো করতে হয়, ভালো রাখতে হয়, তার নিজস্ব প্র্যাকটিস আছে। তা নিয়ে যত্ন নিতে, শুধু যত্ন নয়,
সেটা নিয়ে কিছু ওই সারেগামা পাদানিসা করার মতো তারও কিছু জায়গা আছে, সেটা করতে। ধরুন যিনি গান মঞ্চে, তিনি বাড়িতে তো সারেগামা পাদানিসা করেন, মঞ্চে গিয়ে কি সারেগামা পাদানিসা করেন না, মঞ্চে গানটা গান, কিন্তু বাড়িতে সারেগামা পাদানিসা করেন। তাই থিয়েটারের যে সমস্ত মানুষরা আছেন তাদের কণ্ঠ সম্পর্কে জানতে হয়। আর একটা বিরাট বড় জায়গা আছে থিয়েটারের অভিনেতাদের, সেটা হলো থিয়েটার করে শুধুমাত্র হিউম্যান বিং, শুধুমাত্র মানুষ, জীবেদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জীব মানুষ থিয়েটার করে। মানে কোনো পশুকে যদি আমি মঞ্চে তুলে দিই সে কিন্তু থিয়েটার করতে পারবে না, তার দ্বারা থিয়েটার করা সম্ভব না, কারণ ব্রেন কাজ করছে না। আমাদের কিন্তু মন বলে একটা বিষয় আছে, যে মনটাকে আমরা সাধারণত বলি ইনট্যাঞ্জেবল, যেটাকে ছোঁয়া যায় না, যেটা অনুভব করা যায়। থিয়েটার ইজ ইনট্যাঞ্জেবল একটা আর্ট, এটাকেও ছোঁয়া যায় না, এটা অনুভব করা যায়। তাহলে এই মনের চর্চাটা ভীষণভাবে করা দরকার। তাই তিনটে জিনিসের করা দরকার, একটা হলো দেহের চর্চা, একটা কণ্ঠের চর্চা, একটা মনের চর্চা। আবার এইগুলোকেও যদি আমরা আস্তে 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 বিভিন্ন রকম ভাগ করতে যাই, দেহের চর্চা মানে দেহের তো একদম পায়ের নখ থেকে মাথার চুল অবধি নাটকে লাগে। একটু আগে আমাকে প্রশ্নকর্তা বললেন, আপনি বললেন যে, তুমি বললে যে সিনেমাতে তো ডিরেক্টর মিডিয়া। হ্যাঁ, সিনেমা শুধু ডিরেক্টর মিডিয়া না, সিনেমাতে যে এডিটার থাকে, ডিরেক্টরের পাশে বসে সে এডিটার পক করে। আমি দেখেছি, আমি নিজে সামনে থেকে দেখি, যাই বাদ দিন, এটা দরকার নেই, ওই ছবিটা দিন। ডিরেক্টর বলে হ্যাঁ ওই ছবিটা দেন। মানে তুমি একরকম অভিনয় করে এলে ক্যামেরায়, সিনেমাটা যখন দেখতে গেলে বলে যা, আমি তো এরকম একটা দারুণ এক্সপ্রেশন দিয়েছিলাম, সেটা কোথায় গেল? ওই ডিরেক্টর এডিটার দুজনে মিলে উড়িয়ে দিয়েছে। থিয়েটারে তা নেই, থিয়েটার ওয়ান ফ্রেম, একটাই মাত্র ফ্রেম, সেই ফ্রেমে তোমার সমস্ত শরীরটা দেখা যাচ্ছে, সেই সমস্ত শরীরটা নিয়ে তুমি অভিনয় করছো। তাহলে শরীরের প্রত্যেকটি অংশের ব্যবহার আছে, সেই প্রত্যেকটি অংশের ব্যবহারের পার্ট নেওয়া দরকার। সব থেকে বেশি যেটা ব্যবহার আছে শরীরের, সেটাকে আমরা বলি টি। টি মানে হচ্ছে এই গিয়ে এই নাক অব্দি যে অংশটা, এই যে টি এর অংশটা, অর্থাৎ এখানে আমার চোখ থাকছে, নাক থাকছে, মুখ থাকছে। এই টিটা যদি এক্সপ্রেশনের মধ্যে না পড়ে, মানুষ কিন্তু টির দিকে তাকিয়ে থাকে। আপনি দেখবেন নাটক দেখতে গেছেন বা সিনেমা দেখতে গেছেন, সিনেমা হচ্ছে, শাহরুখ খানের মুখের দিকে তাকিয়ে আছেন, শাহরুখ খানের কিন্তু পায়ের দিকে আপনারা তাকাচ্ছেন না, শাহরুখ খানের কোমরের দিকে তাকাচ্ছেন না। আপনারা যদি লং শটও থাকে তাও খোঁজার চেষ্টা করতেন শাহরুখ খানকে, পেছন থেকে শাহরুখ খানকে দেখতে পাওয়া যাচ্ছে কিনা, অমিতাভ বচ্চনকে দেখতে পাওয়া যাচ্ছে কিনা, উত্তম কুমারকে দেখতে পাওয়া যাচ্ছে কিনা। আবার নাটকে যখন অভিনয় করতে যাবেন তখনও আপনারা মঞ্চে সামনে বসুন আর পেছনেই বসুন, যেখানেই বসুন, আপনি ওই অভিনেতার মুখটা দেখেন, মুখের মধ্যে কি এক্সপ্রেশন হচ্ছে। তাহলে এই যে টি এর এক্সপ্রেশন, এটা মারাত্মক। এর অনেকগুলো পার্ট আছে, এর অনেকগুলো চর্চা আছে, আলাদা আলাদা চর্চা আছে। সেই আলাদা আলাদা চর্চাগুলো সবটা আমি চাইছি যে একটা ছাদের তলায়, এক ছাদের নিচে দাঁড়িয়ে আরও কিছু মানুষকে সাথে নিয়ে, আরও কিছু গুণী মানুষজন যারা এগুলো নিয়ে আলাদা আলাদা করে যারা চর্চা করেছেন, পড়াশুনো করেছেন, তাদেরকে নিয়ে একটা নতুনভাবে নতুনভাবে আমার কাছে নতুনভাবে, বা ব্যান্ডেল আরোহীর কাছে নতুনভাবে, এরম নয় যে আমি আই এম দ্য পায়োনিয়ার, একটা নাটকের শিক্ষার জায়গা, তা না। এরকম প্রচুর দল, প্রচুর মানুষ এরকম ভেবেছে। তো আমরা এই 38 বছর পরে এরকম একটা জায়গায় পৌঁছতে পেরেছি যে শুধু থিয়েটার করা নয়, থিয়েটার করতে অন্যকে সাহায্য করা, এবং অভিনেতাদের এইটা বোঝানো যে ভাই অভিনয়টা কিন্তু এত সহজ জিনিস নয়, অভিনয়টা শেখার দরকার আছে। আর সত্যি শেখার দরকার আছে, দরকার নেই আপনাদের কি মনে হয়? এমনি সাধারণত যারা অভিনয় করে, যদি জিজ্ঞেস করা হয় কি অভিনয় করবি, অনেক সময় হ্যাঁ বলে দেয়, অনেক সময় বেশিরভাগ সময় বলে হ্যাঁ, অনেক দেখে নেয় আর কি, আমার অফিস কখন আছে, আচ্ছা তা বাড়িতে অমুক, আমার ছেলে কখন পড়তে যায়, তোমরা কবে কবে রিহার্সাল দাও। মানে বিষয়টা এমন যে আমি থিয়েটার করতে পারি কিনা আমি ভাবছি না, তোমরা কোন থেকে রিহার্সাল দাও সে থিয়েটার করতে চলে আসে। কিন্তু আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে তুই তোর বাড়িতে যখন বাড়ি তৈরি করলি, তখন বাড়িতে যখন জানলা বানালি, তখন তুই কাকে দিয়ে জানলা বানালি? ও কাঠের মিস্ত্রি এলো। আমি যে কোনো কাঠের মিস্ত্রি এলো কি না, এর থেকে খোঁজ নিলি? হ্যাঁ, এর থেকে খোঁজ নিলাম যে কার বাড়িতে
কাজ করেছে, বললো ভালো কাজ করে। তাহলে কাঠের কাজটা জানলে তবে কাঠের কাজ করা যায়। এবং আর মজার কথা বলি যে এখন ওই 44 নম্বর বাসে উঠে যে পকেট মার না, তাদেরকে প্রচুর ট্রেনিং নিতে হয়। ট্রেনিং না নিলে পকেট মারিও করা যায় না, মানে পকেটের মধ্যে হাত। একমাত্র থিয়েটারটা মনে করে যে শেখার দরকার নেই, আমি পারবো, আমি করে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি দেখো না আমি পারি কিনা, দেখো না ভাই পারি কিনা। আর একটা জিনিস আছে, থিয়েটারে সমালোচনা করার জায়গা আছে। দেখো আমি পারি কিনা, আমি সমালোচনা করতে আরম্ভ করলাম। তাহলে এই পাড়াটা, তাকে যদি বলে গিটারটা বাজাও, বলবে না ভাই আমি শিখিনি। তাই বলে হারমোনিয়াম বেজে গান গাও তো, বললো না আমি তো ওটা শিখিনি। বাট থিয়েটারটা ইজি, এটা সারা পৃথিবীর কোনো জায়গায় হয় না। সব জায়গাতে কিন্তু থিয়েটার শিখে আসতে হয়। কোনো জায়গাতেই থিয়েটারকে এতটা আনস্কিল্ড সাবজেক্ট হিসাবে দেখা হয় না, যেটা আমাদের দুর্ভাগ্য। যে আমি অন্তত বাংলায় দেখেছি যে প্রচুর নাটকের দল, এবং সেই দলেরা আলাদা করে কোনো শেখার জায়গা তো। এবার যদি উল্টে আমাকে ঘুরিয়ে প্রশ্ন করা হয়, আপনি কি থিয়েটার শিখেছেন? এই প্রশ্নটা করাই যেতে পারে যে আপনি কি থিয়েটার শিখেছেন? আমি কিন্তু থিয়েটার চলতে চলতে শিখেছি। মানে থিয়েটার বহুবার মুখ থুবড়ে পড়েছি। আমার নাটক হয়ে যাওয়ার পরে লোকে বলেছে ভালো নাটক কখন হবে, এটাও বলেছে, মানে পারিনি করতে। তখন বারবার নিজেকে ভেঙেছি, নিজেকে আলোচনা করেছি, নিজের জায়গা থেকে খুঁজে পেতে বই বার করেছি, খুঁজে পেতে বিভিন্ন ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছি, খুঁজে পেতে বিভিন্ন মানুষের সঙ্গে গিয়ে আলোচনার মধ্যে ট্রেনিং নেওয়ার চেষ্টা করেছি যে কী করে ন্যাচারাল থাকা যায়, কী করে স্পন্টিনিয়াস থাকা যায়, কী করে অন্যের কথা খুব মন দিয়ে শোনা যায়। অন্যের কথা যদি মন দিয়ে শোনো তবে তুমি তোমার কথাটা বলতে পারবে। এখন আমাদের কাছে এখনও পর্যন্ত থিয়েটারটা যে জায়গায় আছে সেটা একটা লেবার ক্লাসের জায়গায় আছে। সরি, কিছু মনে করবেন না, মানে কান ধরে নিচ্ছি। আপনাকে একটা টেক্সট দিল, আপনি টেক্সটটা মুখস্থ করলেন, বারবার রিহার্সাল দিলেন, উগড়ে দিলেন। কিন্তু সত্যি হয়ে ওঠার জন্যে, ওই টেক্সটটাকে আত্মীকরণ করার জন্যে যে প্রসেসটা দরকার, আপনাকে যে ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে, সেই ট্রেনিংগুলো নিতে বা ট্রেনিংগুলো চাইতে আপনি সময় বার করতে পারছেন না। অথচ চাইছেন যে আপনার নাটক থেকে লোকে বাহবা দেবে, একবার দুবার বাহবা দেবে। এরকম অভিনেতা দেখা গেছে যে বাহবা পেয়েছে, কিন্তু পরে আর সে ওইটাকে ধরে রাখতে পারেনি, কারণ সেটাকে ব্রসাপ করেনি, সেটাকে নতুন করে তার উপর শান দেয়নি, তাকে ধার দেয়নি। ফলে প্রথম দিন অভিনয় করে যে হাততালি পেয়েছে, সে 30 বছর বাদেও সেই একই অভিনয় করে হাততালিটা কমে গেছে, কিন্তু পাচ্ছে। কিন্তু তাকে বলা যাবে না ট্রেন্ড অ্যাক্টার। আমরা এখন ট্রেন্ড অ্যাক্টার চাই। এবং এই সময় দাঁড়িয়ে আর একটা কথা আমি সকলের উদ্দেশ্যে বলি, যে এখন এই অনেক মিডিয়া তো ওটিটি প্ল্যাটফর্ম হয়েছে, সিনেমা হয়েছে, টিভি হয়েছে, বিভিন্ন চ্যানেল হয়েছে, প্রচুর কাজ হচ্ছে। সেখানে কিন্তু সমস্ত ডিরেক্টর এবং যারা কি বলা যেতে পারে, মানে আর্টিস্ট সঙ্গও করে, সেই সমস্ত মানুষ, তারা থিয়েটারের ব্যাকগ্রাউন্ড চাইছে। থিয়েটারের ব্যাকগ্রাউন্ড আছে কি, তার মানে থিয়েটারটা প্র্যাকটিস চলে দীর্ঘদিন, এই ব্যাকগ্রাউন্ডটা তারা চাইছে। তারা একটু এগিয়ে থাকছে। কিন্তু থিয়েটারে এসে দুটো জিনিসই জানা দরকার, এক হলো অভিনয়, আর একটা অভিনয় কোন মিডিয়ায় করছো তার মাপ। যাত্রা করলে কি মাপ, প্রসেনিয়াম মঞ্চ করলে কি মাপ, ইন্টিমেট থিয়েটার করলে কি মাপ, আর ক্যামেরার সামনে থিয়েটার করলে কি মাপ। এই মাপটা জানানোর জন্যে ট্রেনিংটা ভীষণ ভীষণ প্রয়োজন, প্র্যাকটিসের ধারাগুলো তৈরি করার জন্য ভীষণ প্রয়োজন। তাই আমরা ব্যান্ডেল আরোহীর থেকেই একটা নাটকের স্কুল, সেটা আগামী 15ই আগস্ট তার উদ্বোধন হবে। দেখা যাক এই 38 বছর বাদে আবার এই কাজটার মধ্যেও আমরা সফল হতে পারি কিনা, আমরা কিছু মানুষকে সঠিক থিয়েটারের পাঠ দিতে পারি কিনা। একেবারেই ভীষণ স্বতঃস্ফূর্ত আলোচনা, থিয়েটারের মতনই কোনো একেবারে লাইভ আলোচনা যাকে বলে। এবং রঞ্জনবাবু ভীষণ স্বতঃস্ফূর্তভাবে নিজের ভাবনা চিন্তা শেয়ার করলেন, এবং আমাকে অবভিয়াসলি সমৃদ্ধ করলেন। এবং যারা এই বক্তব্য পরবর্তীকালে শুনবেন, মাত্র 3টে কোয়েশ্চেন আমি করেছিলাম, মাত্র 3টে, এবং একটা মানুষ কতটা
নিজের ভেতরে তৈরি থাকলে সেই উত্তর প্রায় 45 মিনিট ধরে কোনো স্ক্রিপ্ট ছাড়া, কোনো লিখে নেওয়া বা বই দেখে বলা ছাড়া কতটা মানুষ নিজের ভেতর থেকে অভিজ্ঞতার কতটা ঝুলি থাকলে সেই ব্যাপারে অবিরাম কথা বলে যেতে পারেন, তার জ্বলন্ত উদাহরণ। আমি আর প্রশ্ন বাড়াবো না, কারণ প্রশ্ন করতে থাকলে উত্তর আসতে থাকবে, এই আলোচনা শেষ হবে না। কিছু কিছু আলোচনা একটু কম হওয়াই ভালো, কিছু কিছু আলোচনা আরও অনেক বৃহৎ প্রেক্ষাপটের দাবি রাখে। খুব আনন্দের খবর যে রঞ্জনবাবু এবং ব্যান্ডেল আরোহী একটা অভিনয় স্কুলের ব্যাপারে ভাবছেন, এবং এটা খুব ভালো হবে, কারণ আমি জানি ওনার বহু মানে ওনার থেকে শিক্ষাপ্রাপ্ত বহু শিক্ষার্থী, ছাত্রছাত্রী আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে অভিনয় করছেন, তারা বিভিন্ন ক্ষেত্রে সফল অভিনেতাও। এবং যেহেতু আমি বিজ্ঞাপনের নিরিখে এই বক্তব্য রাখছি না, কিন্তু আমি জানি তারা সফল, তাদের নাম অনেকে জানেন, এই জন্য রঞ্জনবাবুকেও অনেকে চেনেন। তাই ওনার থেকে কিছু শিখতে পারাটা বা ওনার থেকে কিছু জানতে পারাটাও অনেক বড় ব্যাপার। আমি সমৃদ্ধ হয়েছি, আশা করি যারা শুনছেন তারা সমৃদ্ধ হবেন। এখানেই আজকের আমরা আলাপ আলোচনা সারব। হয়তো অন্য কোনো দিন নাটকেরই অন্য কোনো বিষয় নিয়ে, অভিনয়েরই অন্য কোনো বিষয় নিয়ে আবার আলাপচারিতা শুরু করব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। তোমাকেও ধন্যবাদ যে তুমি আমাকে যে প্রশ্নগুলো করেছো সেই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে আমি আমার মনের অনেক কথা বলতে পেরেছি। ধন্যবাদ। নমস্কার আপনাকে, ভালো থাকবেন।